হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সেই বহু প্রতীক্ষিত দিন, সেই 16ই মে 2025-এর পর থেকে আমরা এই দিনটার জন্য হাঁ করে বা হা পিত্তেস করে বসেছিলাম যে কবে আসবে 4 আগস্ট, যেদিন সুপ্রিম কোর্টে আমাদের ডিয়ারনেস অ্যালায়েন্স মামলা আবার উঠতে যাবে। আমরা দেখেছি যে কিভাবে সীমাহীন ঔদ্ধত্য দেখিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে। যেটা আমরা ভেবেছিলাম যে আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, অন্য রাজ্যে অর্থাৎ ভারতবর্ষের আরও যে রাজ্যগুলো আছে তার একটা দুটো রাজ্য বাদ দিয়ে আর প্রত্যেকটা রাজ্যে গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে সরকার তাদের সঙ্গে সেন্ট্রালের ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ডিএ বাড়িয়ে দেয় বা তাদের ডিএটা সেন্ট্রালে প্রায় সমান করে দেয়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে আমাদের ডিএ পাওয়ার জন্য ট্রাইব্যুনালে মামলা করতে হয়, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা করতে হয়, ডিভিশনাল বেঞ্চে মামলা করতে হয়, সরকার আবার রিভিউ পিটিশন ইম্পোজ করে তার বিরুদ্ধে লড়তে হয় এবং স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টে 22 নভেম্বর 2022 থেকে মামলা করে সেই মামলাতে আমরা এখনও ঝুলে আছি। তো কথা হচ্ছে, গত 16ই মে 2025 জাস্টিস সঞ্জয় কারোল স্যার যে রায় দিয়েছিলেন যে 25% ডিএ ডিউজ মেটাতে হবে, কিন্তু আমরা দেখলাম যে সীমাহীন ঔদ্ধত্য দেখিয়ে কোনো ডোন্ট কেয়ার, থোড়াই কেয়ার এরকম মানসিকতা পোষণ করে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান দাখিল করেই তাদের সব কিছু দায়সারা মনোভাব নিয়েছে। যার ফলে কি হয়েছে না, তারা এখনও পর্যন্ত তাদের যে 27শে জুন বা 26শে জুন এরকম একটা যে কন্টেম্প্ট অফ কোর্টের যে সময়সীমা টেনিওর শেষ হওয়ার কথা, তারা কিন্তু কোনোভাবে ডিএ তো দেওয়া দূরের কথা, মডিফিকেশান অ্যাপ্লিকেশান দিয়েই চুপ করে আছে। আজকে যে মামলা উঠতে যাচ্ছে তাতে বিভিন্ন যারা সংগঠন আছে, অর্থাৎ গভর্নমেন্ট সংগঠন আছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বা ইউনিটি ফোরাম বা সংগ্রাম যৌথ মঞ্চ, তারা সমস্ত বাঘা বাঘা সিনিয়র অ্যাডভোকেট লাগিয়েছেন যে এই সীমাহীন ঔদ্ধত্যকে জবাব দিতে হবে। তোমার এত কেন উদ্ধত্ত ভাই? তুমি কে? তুমি এত উদ্ধত্ত কেন? তোমার সীমাহীন ঔদ্ধত্য কোত্থেকে আসছে? যেখানে সুপ্রিম কোর্টের আইনকে তুমি বা সুপ্রিম কোর্টের ইন্টারিম রায়কে তুমি অমান্য করছো বা অমান্য করার চেষ্টা করছো। তার জন্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হোক বা ইউনিটি ফোরাম হোক বা যৌথ মঞ্চ হোক, যতজন সিনিয়র অ্যাডভোকেটস নিয়োগ করা হয়েছে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়বে 3টে ঘটনার জন্য। প্রথম হচ্ছে যে ভাই আগে পেনাল্টি হোক, কোনো কথা নয়, আগে পেনাল্টি করা হোক। তুমি 16ই মের নির্দেশকে, ইন্টারিম নির্দেশকে অমান্য করেছ। তুমি তোমাদের ঔদ্ধত্য দেখিয়ে এটাকে ডিএ তো দেওয়া দূরের কথা, ডিএ প্রসেসিং দেওয়া দূরের কথা, তোমরা এই সীমাহীন ঔদ্ধত্য দেখিয়ে এটাকে ভল্টিং, মানে কী বলবো, অ্যাঙ্গার দেখিয়ে, ভল্টিং অডাসিটি দেখিয়ে তোমরা এটাকে এখন পর্যন্ত দাওনি। তাই 25%-এর জায়গায় 50% আপনাকে পেনাল্টি দিতে হবে, কোনো ক্ষমা নেই। অর্থাৎ যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেটসরা সুপ্রিম কোর্টের জাস্টিস যিনারা আছেন, জাস্টিস মিশ্রা এবং জাস্টিস সঞ্জয় কারোল স্যার, এনাদের দৃষ্টি আকর্ষণ করবেন যে ভাই আর কোনো বিভেদ নয়, কে সংগ্রাম যৌথ মঞ্চ তারা শিক্ষক শিক্ষিকার ডিএ পাবে কি পাবে না, কে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি শুধুমাত্র সরকারের হয়ে লড়ছে কি লড়ছে না, কে ইউনিটি ফোরাম তাদের মধ্যবর্তী কোনো সংস্থা কিনা, না সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে। কি ইউনিটি ফোরাম, কি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, কি সংগ্রাম যৌথ মঞ্চ, সমস্ত সিনিয়র অ্যাডভোকেটসের একটাই লক্ষ্য থাকবে যে এই সীমাহীন ঔদ্ধত্যকে জবাব দেওয়া। যে আগে আপনারা অমান্য করেছেন তাই 25% জায়গায় 50% পেনাল্টি আগে স্যার ইস্যু করেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি তা না হয় তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট, যেহেতু আমরা অ্যাপ্লিকেশান করেছি, সেই কন্টেম্প্ট অফ কোর্টে যে চিফ সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চিফ সেক্রেটারি এবং ফিনান্স ডিপার্টমেন্টে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, ওনাদেরকে একটা রুল জারি করুন। সংবিধানে পুরো মানে তার আইনে ভাষায় লেখা আছে, আইনের পরিভাষায় দেওয়া আছে
যে কন্টেম্পট অফ কোর্ট করলে কীভাবে, এর আগে আমি অনেক ভিডিও করেছি, আমি এটাকে রিপিট করছি না, যে তাহলে সেই অনুযায়ী একটা ওনাদের বিরুদ্ধে রুল জারি করা হোক যে 6 মাস জেল কিংবা 3 মাস জেল কিংবা অ্যাজ ইট ইজ, যাতে কিনা এই ঔদ্ধত্যের জবাব পেতে পারে যে ভাই আমরা অন্য কারোর দ্বারা প্রভোক্ট হয়েছি, সিডিউসড হয়েছি, পারসুয়েটেড হয়েছি, তাহলে তার জবাব, তাহলে তার শিক্ষা আমাদের পেতে হবে, উচিত শিক্ষা আমাদের পেতে হবে। এই দুটো। আর 3 নম্বরটা হচ্ছে ইমিডিয়েটলি ভাই হাতে না মেরে ভাতে মারুন। যেহেতু চিফ সেক্রেটারি এবং ফিনান্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের অধিকারকে তারা মান্যতা দিচ্ছে না, তারা যে কোনোভাবেই হোক কারোর দ্বারা প্রভোক্ট হয়ে এই যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করেছে শুধুমাত্র আমাদের দিয়ে দেবে না বলে, তাহলে আগে ওনাদের বেতনটা বন্ধ করা হোক। কারণ আঁতে ঘা না পড়লে কেউ সোজা হবে না, আর যদি সোজা আঙুলে ঘি না উঠে আঙুল একটু বাঁকাতে হবে, পরিষ্কার কথা। যখনই ওনাদের বেতন বন্ধ হবে তবে গিয়ে চচ্চড়ানি পড়বে, তবে গিয়ে রিয়েলাইজেশন হবে, অনুভূতি হবে যে যোগ্য আমাদের অধিকার যদি আমরা না পাই তাহলে কী পরিমাণ যন্ত্রণা হয়, কী যন্ত্রণায় মরিছে পাথরের নিষ্ফল মাথাকুটি। অর্থাৎ আজকে আমরা সুপ্রিম কোর্টের দিকে একেবারে প্রথম থেকেই চোখ রাখব। আজকে আমার যেটা মনে হচ্ছে একটা মানে মারাত্মক ঘটনা ঘটতে যাচ্ছে, যে ঘটনা পশ্চিমবঙ্গের বুকে তথা ভারতবর্ষের বুকে হয়তো এ পর্যন্ত কোনোদিন হয়নি, যেখানে কন্টেম্পট অফ কোর্টের এবং সীমাহীন ঔদ্ধত্যকে একবারে দে উইল বি পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন। ভাই টিট ফর ট্যাট, তোমাদের ঔদ্ধত্য আছে তার মানে এই নয় যে তোমরা যা খুশি করে বেড়াবে। অর্থাৎ এখানে আমি সেই হিটলারের কথাটা বলছি, যে হিটলার বলেছিলেন যে মানুষকে এমন যন্ত্রণা দাও, এমন অত্যাচার করো, এমন শাসন করো, এমন নিপীড়ন করো, যাতে তার মনে হবে যে আমি যে বেঁচে আছি এটাই বোধহয় উন্নয়ন। আমাকে যে এখনও মেরে ফেলা হয়নি, আমার হাত ভাঙা হয়নি, আমার পা ভাঙা হয়নি, আমার চোখ অন্ধ করা হয়নি, আমি যে এখনও পর্যন্ত ঠিকঠাক বেঁচে আছি বোধহয় এটাই বোধহয় উন্নয়ন। তাই কোনো কথা আমি বলবো না, এটা ছিল হিটলারের নীতি। এই সীমাহীন ঔদ্ধত্যও কিন্তু আমাদের একই রকম বলে মনে হচ্ছে। তাই এই সীমাহীন ঔদ্ধত্যকে জবাব দেওয়ার জন্য দে উইল বি পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন। আমাদের সিনিয়র সমস্ত অ্যাডভোকেটসরা একেবারে রেডি হয়ে আছেন যে তারা কোর্ট খুললেই বলবে যে প্রায় 45,750টা ক্লাবকে 1,10,000 টাকা দেওয়ার সময় তখন টাকা থাকে না, তখন টাকার অভাব হয় না, আর দিয়ে দেওয়ার সময় টাকার অভাব হয় না। হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং? তাকে জবাব দিতে হবে, এবং তার জন্যই আমরা অবশ্যই আশায় বসে থাকবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।